বিয়ের পর প্রথমবারের মতো মালিনী এবং শিল্পা যখন শ্বশুরবাড়িতে যায় তখন তারা তাদের শ্বশুরবাড়ির সামনে ভীষণ বড় একটা পুকুর দেখতে পায়। আর যা দেখে তারা দুজনেই খুবই খুশি হয়, কারণ তারা পুকুরে স্নান করতে এবং গৃহস্থলীর অন্যান্য কাজকর্ম করতে ভীষণই পছন্দ করে। আর যেহেতু মালিনী এবং শিল্পা দুজনেই গ্রামের মেয়ে হওয়ায় তারা ছোটবেলা থেকেই গ্রামের পুকুরে স্নান করে এসেছে। আচ্ছা রণজিৎ, তোমাদের বাড়ির সামনে যে বড় পুকুরটা আছে ওই পুকুরটা কি তোমাদের? হ্যাঁ, পুকুরটা আমাদেরই, কিন্তু আমরা বাড়ির কেউ ওই পুকুরটা ব্যবহার করি না। তবে আমাদের পাড়ায় যাদের বাড়িতে জলের ব্যবস্থা নেই তারা ওই পুকুরটা ব্যবহার করে। পাড়ার কিছু বড় এই পুকুরে বাছুর মাঝে জামা কাপড় কাচে বা স্নানও করে। ও আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু তোমাদের বাড়ির সামনে নিজেদের পুকুর থাকতে তোমরা আবার নিজেদের বাড়িতে জলের ট্যাঙ্ক বসিয়েছো কেন? তোমরাও তো ফ্রিতে পুকুরের জল ব্যবহার করতে পারতে। বেকার বেকার টাকা খরচ করতে গেলে, পাম্প দিয়ে ট্যাঙ্কে জল ভরতে গেলেও তো ইলেকট্রিসিটি খরচ হয়। না না, আসলে আমাদের বাড়িতে সবারই অ্যালার্জির সমস্যা আছে। ওই পুকুরে স্নান করলে আমাদের সবার গায়ে চুলকানি হয়। আর তাছাড়া পুকুরটা বহু বছর ধরে অনেকেই ব্যবহার করছে, তো তাই পুকুরের জল ধীরে ধীরে অনেক নোংরা হয়ে গেছে। কোথায় নোংরা জল? আমরা তো দেখলাম পুকুরের জল একেবারে কাচের মতো পরিষ্কার। আমরা দুই বোন যেই গ্রামে থাকতাম সেই গ্রামে কেবলমাত্র দুটোই পুকুর ছিল। আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর ছিল না, তাই আমাদেরকে প্রত্যেকদিন অনেকটা হেঁটে পুকুরে যেতে হতো, জামা কাপড় কাচার জন্য, স্নান করার জন্য আর বাসন মাজার জন্য। তবে আমাদের যেহেতু এখন পুকুর পাড়েই শ্বশুর বাড়ি, তাই এখন আর আমাদের পুকুর ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। এই ভেবে শিল্পা এবং মালিনী দুজনেই খুবই খুশি হয়। আর তারা তখনই নিজেদের ঘরে গিয়ে ভারী ভারী লেহেঙ্গা খুলে সাধারণ জামা কাপড় পরে বাড়ির বাইরে পুকুরে স্নান করতে চলে যায়। এই পুকুরের জলটা কি সুন্দর ঠান্ডা! উফ, এই গরমের মধ্যে ট্রেনে করে শ্বশুর বাড়িতে এসে খুব কষ্ট হয়ে গেছে। আজকে অনেকক্ষণ ধরে এই ঠান্ডা জলের মধ্যে আমরা বসে থাকবো, আর শাশুড়ি মা যখনই ডাকবে তখনই ছুটে পালিয়ে যাব। ঠিক এমন সময় দুই নতুন বৌমাকে পুকুরে স্নান করতে দেখে পাড়ার মহিলারা ভীষণ পরিমাণে চমকে ওঠে। আর একে একে সবাই পুকুর পাড়ে এসে নতুন দুই বৌমাকে দেখতে থাকে। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে স্নান করতে দেখছো কেন? তোমরাও চলে এসো, আমরা একসঙ্গে স্নান করি। বিয়ের আগেও আমরা গ্রামের মেয়েরা বউরা সবাই একসঙ্গে স্নান করতাম। এই শুনে কয়েকজন শিল্পা এবং মালিনীর সঙ্গে স্নান করতে চলে যায়। আর এভাবেই পুকুরে স্নান করতে করতে শিল্পা এবং মালিনী তাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয় সেরে ফেলে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর এরই মধ্যে ওই পাড়ার প্রতিবেশী মহিলাদের সঙ্গে শিল্পা এবং মালিনীর খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আর তারা এখন গৃহস্থলীর দৈনন্দিন কাজকর্ম পুকুরের জলের সাহায্যেই করে থাকে। সকাল হলেই দুই বউ বাসনপত্র নিয়ে এবং জামা কাপড় নিয়ে পুকুরে চলে যায়। আর তারা দুজনেই পুকুর পাড়ে বসে গল্প করতে করতে জামা কাপড় কাচে এবং বাসন মাজে। এমনই একদিন, তাই নাকি? তোমার শাশুড়ি মা তাহলে খুব ভালো, তুমি এখানে বাসন মাজতে এসেছো আর ওদিকে তোমার শাশুড়ি মা রান্না করছে। কিন্তু আমাদের শাশুড়ি মা ভীষণ বাজে, একেবারে জল্লাদ। বুড়ি কোনো কাজ করে না জানো, সংসারের সব কাজকর্ম আমাদেরকেই করতে হয়। ঠিক এমন সময় অয়ন্তিকা দেবী ঘরের জানালা খুলে চিৎকার করে বলে, সকাল সকাল বাসন নিয়ে আর জামা কাপড় নিয়ে তোমরা পুকুর পাড়ে বসে পড়লে। আরে ওদিকে আমার দুই ছেলে উঠে পড়েছে, ওদেরকে খাবার খেতে দিতে হবে তো, ওরা অফিসে বেরোবে, তাড়াতাড়ি এসে রান্না চাপাও। কেন মা, আপনি দেখতে পাচ্ছেন না আমি বাসন মাজছি আর একজন জামা কাপড় কাচছে? আপনিও তো একটু রান্নাটা চাপাতে পারেন। সবসময় এরকম ভাবে শাশুড়ি মা হয়ে হুকুম করলে চলে? হ্যাঁ, আমি জানতাম খুব তাড়াতাড়ি পাড়ার মহিলাদের সঙ্গে মেশার পর তোমরা মুখ খুলবে। দুটো বাসন মাজতে গিয়ে আর কয়েকটা জামা কাপড় কাচতে গিয়ে তোমরা বেলা 10টা বাজিয়ে দেবে। আমার আর কিছু বলার নেই। বাসন মাজা, জামা কাপড় কাচাটা আসলে অজুহাত। পুকুর পাড়ে গেলেই তো তোমরা গল্পে মত্ত হয়ে ওঠো। সারা দিন শুধু পুকুর পাড়ে বসে বসে গল্প করা, এছাড়া কোনো কাজ নেই। এই বলে অয়ন্তিকা দেবী ঘরের জানালা বন্ধ করে দেয়। আর তাড়াতাড়ি করে দুই বৌমা তখনই বাসনপত্র নিয়ে এবং জামা কাপড়গুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। আর দুজনেই খুব তাড়াহুড়ো করে রান্না বান্নার আয়োজন শুরু করে। সবজি কাটা হয়ে গেছে, চল আমরা এই শাকসবজিগুলো ভালো করে পুকুরের জল থেকে ধুয়ে নিয়ে আসি। ভাত চাপিয়ে দিয়েছে, আস্তে আস্তে হতে থাকুক। এই বলে মালিনী এবং শিল্পা আবার সবজি ধোয়ার জন্য পুকুর পাড়ে চলে যায়। কিন্তু পুকুর পাড়ে যাওয়ার পর তারা দেখে বেশ কয়েকজন প্রতিবেশী বান্ধবী পুকুরে স্নান করতে এসেছে। তাই তখনই দুজন মিলে তাদের সঙ্গে গল্পে মেতে ওঠে।
আজকে আমি সেই ভোর 5টার সময় উঠেছি গো। দুজনে মিলে বাড়ির কাজগুলো করলাম, এখন আবার রান্না চাপিয়েছি। তোমার কি রান্না বান্না হয়ে গেল নাকি? আজকে এত তাড়াতাড়ি স্নান করতে চলে এলে যে? না না, রান্না হয়নি। আসলে আজকে একটু মায়ের বাড়িতে যাব, সেই জন্য আমার বর আজকে কাজ থেকে ছুটি নিয়েছে। কিন্তু সকালে উঠে মায়ের বাড়িতে যাব বলেছি বলে শাশুড়ি মায়ের মুখ একেবারে ফুলে গেছে। জানি না বৌমারা বাপের বাড়িতে গেলে শাশুড়ি মায়েদের গায়ে জ্বালা ধরে কেন। তা তোমাদের আজকে রান্না চাপাতে এত দেরি হলো কেন? দেরি হবে না কেন বলো? এই দেখো না কত রকমের রান্না হবে। কলমি শাক ভাজা, বেগুন আলু, রুই মাছের ঝোল। আমার শাশুড়ির আবার বেগুন খেলে অ্যালার্জি হয়, তাই আলাদা করে কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করতে হবে। আবার আমরা দুজনে মাছ খেতে ভালোবাসি না বলে আলাদা করে মাংস কষা রান্না করব। এতগুলো সবজি কুটতে বাছতে তো সময় লাগে বলো? আমাদের শাশুড়ি মা তো কুটোটি নেড়ে দুটোটি করে না। এভাবে শিল্পা এবং মালিনী পুকুর পাড়ে বসে বসে নানান রকম গল্প করতে থাকে, আর ওদিকে যে রান্নাঘরে ভাত চাপানো থাকে সেটার কথা তারা ভুলে যায়, যার ফলে গ্যাস ওভেনে ভাতের ফ্যান পড়ে গ্যাস ওভেন বন্ধ হয়ে যায় আর সারা বাড়ি গ্যাসের গন্ধে ভরে ওঠে, যা দেখে অয়ন্তিকা দেবী খুবই রেগে যায়। আর তখনই জানালা খুলে দুই বৌমাকে ডাকতে শুরু করে। তাই দুই বৌমা পুকুর পাড় থেকে সোজা রান্নাঘরে চলে যায়। পুকুর পাড়ে গেলে ঘর সংসারের কথা তোমরা ভুলে যাও, তাই তো? ভাত চাপানো ছিল আধ ঘন্টা আগে, ফ্যান পড়ে গ্যাস চুলা বন্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে শুধু শুধু গ্যাসগুলো সব বেরিয়ে গেল, সারা বাড়িতে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি যদি ঠিক সময়ে রান্নাঘরে না আসতাম তাহলে কি হতো বলো তো? কি বলছেন কি? আধ ঘন্টা আগে ফ্যান পড়বে কিভাবে? আমরা পুকুর পাড়ে গেছি আধ ঘন্টা হয়নি তো, এই তো 5-10 মিনিট হবে। অত রকমের আলাদা আলাদা সবজি ধুতে বুঝি সময় লাগে না? কি তোমরা পুকুরে সবজি ধুতে গিয়েছিলে? আমি তোমাদেরকে বলেছি না তোমরা পুকুরে কোনো রকম খাবারের জিনিস ধোবে না? ওই পুকুরে তো পাড়ার সবাই স্নান করছে, বাসন মাজছে, জামা কাপড় কাচ্ছে। পুকুরে আবার নানান রকম নোংরা জল গিয়ে মিশছে, ওই জল তো পুরোপুরি দূষিত হয়ে গেছে। আর তোমরা সেই নোংরা জলে শাকসবজি ধুয়ে আমাদেরকে খাওয়াবে? আরে আমরা তো ট্যাঙ্কে জল দিয়ে সবজিগুলো আবার ধুয়ে নেব, কিন্তু তার আগে পুকুর থেকে ভালো করে শাকসবজিগুলো ধুয়ে নিলে শাকসবজিতে যে কাদা ময়লাগুলো লেগে থাকে ওগুলো বেরিয়ে যায়। আর তাছাড়া পুকুরের জল কোথায় দূষিত হয়েছে? আমাদের পুকুরের জল এত পরিষ্কার, ওই জল আমরা খেতেও পারবো। এই শুনে অবন্তিকা দেবী রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। কিন্তু এমন সময় বাড়ির দুই ছেলে অফিসে যাবে বলে তৈরি হয়ে নিচে নেমে আসে, কিন্তু তখনও পর্যন্ত রান্না না হওয়ায় দুই ভাই না খেয়ে অফিসে চলে যায়। কিন্তু তাতেও দুই বৌমার কিছু যায় আসে না। রান্না হয়ে গেলে তারা দুজনে আবার বাসনপত্র নিয়ে পুকুর পাড়ে চলে যায় আর প্রতিবেশী মহিলাদের সঙ্গে গল্প জুড়ে বসে। কিন্তু হঠাৎই গল্প করতে করতে বাসন মাজতে গিয়ে শিল্পার হাত থেকে একটা স্টিলের গ্লাস এবং স্টিলের বাটি পুকুরে জলের মধ্যে পড়ে যায়। এ বাবা, যা, জলের মধ্যে একটা গ্লাস আর একটা বাটি পড়ে গেল। স্নান করার সময় খুঁজতে হবে। তোকে যখনই বাসন ধুতে দিই তুই তখনই কোনো না কোনো জিনিস পুকুরে ফেলে দিস, আর পরে স্নান করার সময় ওই বাসন বাটিগুলো খুঁজলে কি আর পাওয়া যায়? ওগুলো তো জলের নিচে তলিয়ে যায়। আরে আমি কি ইচ্ছে করে ফেলেছি? কিন্তু এখন আমার খুব টেনশন হচ্ছে। শাশুড়ি মা তো প্রত্যেকদিন ওই গ্লাসে করে লেবু জল খায়। আজকে যদি লেবু জল খাওয়ার সময় ওই গ্লাসটার খোঁজ করে তখন কি হবে? এমনিতেই তো বুড়ি সবসময় কিটির কিটির করে। এই বলে শিল্পী এবং মালিনী দুজনে বাড়ির মধ্যে চলে যায়। আর দুপুর হতে না হতেই অবন্তিকা দেবী ঠান্ডা লেবু জল খেতে চাইলে শিল্পা ভয়ে ভয়ে শাশুড়ি মাকে লেবু জল নিয়ে এসে দেয়। কি হলো, তুমি আমাকে এই গ্লাসে লেবু জল খেতে দিচ্ছ কেন? আমার লেবু জল খাওয়ার গ্লাসটা কোথায়? ওই গ্লাসটা নিয়ে এসো। মা, এখন আমি ওই গ্লাসটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। এটাই সামনে রাখা ছিল, তাই এই গ্লাসেই লেবু জল গুলে নিয়ে এলাম। তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে কিন্তু গরম হয়ে যাবে। গ্লাসটা খুঁজে পাবে কি করে? গ্লাসটা তো পুকুরে তলিয়ে গেছে। তোমরা যেই থেকে এই বাড়িতে এসেছো সেই থেকে আমার রান্নাঘর থেকে গ্লাস, বাটি, বাসন, চামচ সব গায়েব হয়ে যাচ্ছে। পুকুর পাড়ে বসে বসে 2 ঘন্টা ধরে বাসন মাজবে, গল্প গুজব করবে, হাসি ঠাট্টা করবে, আর এসব করতে গিয়ে বাসনপত্রগুলো পুকুরের জলে পড়ে যায়। কিন্তু সেদিকে তো তোমাদের কোনো খেয়ালই থাকে না। আপনি বলতে কি চাইছেন আমরা তাহলে ইচ্ছে করে বাসনপত্রগুলো পুকুরে ফেলে আসি? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। ওই গ্লাসে কি আপনার নাম লেখা ছিল যে আপনি ওই গ্লাস ছাড়া অন্য কোনো গ্লাসে জল খেতে পারবেন না? নাকি ওই গ্লাসে যে কোনো জিনিসের স্বাদ বেড়ে যায়? কোনটা? আপনার পুকুর নিয়ে এত সমস্যা কেন বলুন তো?
শিল্পার কথা শুনে অবন্তিকা দেবী খুবই রেগে যায় আর সে রাগের বশে শিল্পার গালে ঠাস করে একটা চড় মারি। তোমরা কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছ, অনেক হয়েছে। আজ থেকে তোমরা পুকুর পাড়ে গিয়ে বাসন মাজবে না, জামা কাপড় কাচবে না, আর নাই বা স্নান করবে। বাড়িতে পাম্প আছে, ট্যাঙ্কের জলের সুবিধা আছে, তাই আজ থেকে তোমরা বাড়ির বাইরে বেরোবে না, ট্যাঙ্কের জলই ব্যবহার করবে। আর যদি ট্যাঙ্কের জল ব্যবহার করতে না পারো তাহলে বাপের বাড়িতে গিয়ে যত ইচ্ছা পুকুরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করবে, কেউ কিচ্ছু বলবে না। এই বলে অবন্তিকা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু শাশুড়ি মায়ের এরকম ব্যবহারে শিল্পা এবং মালিনী দুজনেই খুবই রেগে যায়। তাই তারা শাশুড়ি মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পাম্পের তার কেটে দেয়, যার ফলে ট্যাঙ্কে জল ভর্তি করা সম্ভব হয় না, আর বাড়ির কেউ কোনো রকম ভাবে জলও ব্যবহার করতে পারে না। সবই তো ঠিক ছিল, হঠাৎ করে পাম্পটা খারাপ হয়ে গেল কিভাবে? আমি তো পাম্পের মিস্ত্রিকে ফোনও করলাম, মিস্ত্রি বলল 2-3 দিন পর আমাদের বাড়িতে আসতে পারবে। কিন্তু এই 2-3 দিন কি স্নান না করে থাকা যাবে? যাই, আমি বরং পুকুরেই একটা ডুব দিয়ে আসি। এই বলে অবন্তিকা দেবী সেদিন বাধ্য হয়ে পুকুরের জলে স্নান করতে চলে যায়। অন্যদিকে বাড়ির ছেলেরাও পুকুরে স্নান করে। কিন্তু পুকুরের জলে স্নান করার পর অবন্তিকা দেবী এবং তার 2 ছেলের ভীষণ পরিমাণে অ্যালার্জি দেখা দেয়, যার ফলে তাদের গায়ে ভীষণ পরিমাণে চুলকানি হয়। আর সেই সাথে হঠাৎ করে রণজিৎ এবং সুরজিতের ভীষণই শ্বাসকষ্ট শুরু হয়, যা দেখে 2 বৌমা খুবই ভয় পেয়ে যায় আর তাদের 3 জনকে তখনই হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু চিকিৎসার মাধ্যমে 3 জনকে কোনো রকমে সুস্থ করে তোলে। সেই সাথে ডাক্তারবাবু জানায় সঠিক সময়ে তাদেরকে হাসপাতালে না নিয়ে এলে বড় কোনো বিপদও হতে পারত। যা শুনে শিল্পা এবং মালিনী দুজনেই নিজেদের ভুল বুঝতে পারি। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও, আজকে শুধুমাত্র আমাদের ভুলের জন্য তোমাদের এরকম অবস্থা হয়েছে। আসলে শাশুড়ি মা কালকে আমাকে চড় মেরেছিল বলে আমার খুব রাগ হয়েছিল, আর সেই জন্য আমি পাম্পের তার কেটে দিয়েছিলাম যাতে তোমরা কেউ ট্যাঙ্কের জল ব্যবহার করতে না পারো। আর আমার একটুও মনে ছিল না যে পুকুরের জলে স্নান করলে তোমাদের অ্যালার্জি হয়। আজকে শুধুমাত্র আমাদের জন্য এত বড় বিপদ হয়ে গেল, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। মালিনীও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে অবন্তিকা দেবী এবং তার 2 ছেলেকে 3 দিন হসপিটালে ভর্তি থাকতে হয়। আর এরকম ঘটনার পর থেকে মালিনী এবং শিল্পা কিছুতেই পুকুর পাড়ে বসে বসে গৃহস্থলীর কোন রকম কাজকর্ম করে না, আর নাইবা পুকুর পাড়ে বসে বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্পগুজব করে। এখন তারা বাড়িতে ট্যাঙ্কের পরিষ্কার জল ব্যবহার করে আর হাসি খুশি সংসার করতে থাকে। অদ্রিজা তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে। ছোটবেলা থেকেই অদ্রিজা পড়াশোনাতে খুবই ভালো ছিল। পড়াশোনার জন্য তাকে কখনো বেশি বকাবকি করতে হতো না। কিন্তু যতই অদ্রিজার বয়স বাড়তে থাকে আর সে যতই উঁচু শ্রেণীতে উঠতে থাকে, ততই যেন সে পড়াশোনার থেকে দূরে যেতে থাকে। এখন সে ক্লাস 8-এ পড়ে। এখন সে নিজে পড়ালেখা করার বদলে বন্ধুদের থেকে দেখে দেখে লেখা বেশি পছন্দ করে। যেহেতু ওই স্কুলটা অদ্রিজার বাবার, তাই তার বন্ধুরা তার এই ব্যবহার অপছন্দ করলেও তাকে মুখের উপর কিছুই বলতে পারতো না। এই, তুই আজকেও পুরোটা আমার দেখে দেখে লিখবি? তুই বাড়ি থেকে পড়ে আসিস না কেন? আমি রাত জেগে এত কষ্ট করে পড়ে এসেছি তোকে দেখে দেখে লিখতে দেব বলে? তুই আমার বাবার স্কুলে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করতে পারিস না প্রিয়া। আমি কিন্তু চাইলেই তোকে স্কুল থেকে বের করে দিতে পারি। আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে তোকে অনেক দামি একটা উপহার দেব, প্রমিস। কোনো উপহার আমার চাই না, তুই আমার দেখে লেখা বন্ধ কর। তা না হলে আমি কিন্তু ম্যাডামকে বলে দেব। প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষায় আমার একই জিনিস ভালো লাগে না। আমি একদমই আজকে আর তোর পাশে বসে পরীক্ষা দেব না। শুধু শুধু বাড়াবাড়ি করিস না, আমাকে রাগালে তোর কিন্তু কিছুই ভালো হবে না। যেখানে বসার সেখানেই বসবি আর মন দিয়ে পরীক্ষা দিবি, আর আমি মন দিয়ে কপি করব। আর এরকম যদি না হয় তাহলে তুই জীবনে আর কোনোদিনও কোনো স্কুলেই পরীক্ষা দিতে পারবি না, এটা আমার গ্যারান্টি। প্রিয়া অদ্রিজার কথা শুনে খুব ভয় পেয়ে যায়। অদ্রিজা সমস্ত পরীক্ষায় প্রিয়ার দেখে দেখে লেখে। অদ্রিজার ভয়ে প্রিয়া তাকে কিছু বলতেও পারে না। সেই বছরের পর প্রিয়া স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়। প্রিয়া স্কুলে না থাকায় অদ্রিজার রেজাল্ট দিনের পর দিন খারাপ হতে থাকে, কিন্তু তবুও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। সে সারাদিন বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা দেওয়া, টিভি দেখা, ফোন ঘাটা এসব নিয়েই পড়ে থাকে। সে নিজের বই খাতাগুলো ভালোভাবে খুলেও দেখে না।
এমনই একদিন অদ্রিজা ঘরে নিজের ফোন নিয়ে বসে আছে, এমন সময় তার মা মীনাক্ষী দেবী সেখানে আসে। এই ফোনটা যত নষ্টের গোড়া, অনেকবার তোর বাবাকে বলেছিলাম এটুকু বয়সে মেয়ের হাতে ফোন দিও না, তখন আমার কোনো কথা শুনলো না, আর এখন যত সমস্যা আমাকেই সহ্য করতে হচ্ছে। এই তো একটু আগে আমি টিউশন থেকে এলাম, আর তুমি চাইছো আমি আবার পড়তে বসি? আমার কি একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে না? আমি এখন ফোন কাটবো, আমাকে তুমি বিরক্ত করবে না। টিউশনে গিয়ে তুমি কত পড়াশোনা করো সেটা আমার ভালো করেই জানা আছে। তুই যদি মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে তো স্যারেরা প্রত্যেকদিন এভাবে ফোন করে আমার কাছে নালিশ করতো না। স্যারদের কাজই তো নালিশ করা। তুমি যদি ওদের কথা শুনে নিজের মেয়েকে এভাবে বিরক্ত করো তাহলে তো আমার ঘরে থাকাই মুশকিল হয়ে যাবে। তুই যদি এখন পড়তে না বসিস তাহলে তোর ফোন তো আমি নিয়েই নেব, আর তোর টিউশনে গিয়ে পড়াও বন্ধ করে দেব। বাড়িতে মাস্টার রাখবো, ওরা বাড়িতে এসে পড়িয়ে যাবে, না থাকবে বাস আর না বাসবে বাসি। মা ফোন নিয়ে নেবে এই ভেবে অদ্রিজা তাড়াতাড়ি করে ফোন রেখে পড়তে বসে পড়ে, কিন্তু কিছুতেই তার পড়ায় মন বসে না। তার ফোনে তার বন্ধুদের মেসেজ ঢুকতেই থাকে, আর সেসবের আওয়াজে সে কিছুতেই নিজের মনোযোগ স্থির করতে পারে না। এমন সময় হঠাৎই অদ্রিজা শুনতে পায় তাদের বাড়িতে কেউ একজন এসেছে। অদ্রিজা সাথে সাথে বই খাতা ফেলে দরজা খুলতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে তাদের পুরানো কাজের লোক মোহনবাবু এবং তার ছেলে রাতুল সেখানে দাঁড়িয়ে আছে। মোহনবাবু অদ্রিজার বাবার সাথে কথা বলতে চলে গেলে অদ্রিজা রাতুলের সঙ্গে গল্প করতে থাকে। এই তুই রাতুল না? মোহন কাকু যখন আমাদের বাড়িতে কাজ করতে আসতো তুই তখন তোর বাবার সাথে আসতিস, তাই না? আগে আমরা কত খেলা করতাম, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি খেলতাম আর তুই পড়তিস। তুই এখনো অত ভালো করে পড়াশোনা করিস, এখনো ফার্স্ট হস, তাই না? না রে, আমি আর আগের মতো প্রথম হতে পারি না। আমার পড়াশোনা করতেই ভালো লাগে না। কি বোরিং একটা জিনিস। যাদের অনেক টাকা পয়সার দরকার তারা পড়াশোনা করে। আমার বাবার তো এমনিতেই কত পয়সা, তাহলে আমার মা আমাকে কেন পড়াশোনা করতে বলে বলতো? তোর পড়াশোনা করতে ভালো লাগে না তাই তুই পড়িস না, আর আমি চাইলেও পড়তে পারি না, সেই জন্যই তো আজকে বাবা তোদের বাড়িতে নিয়ে এসেছে। তুই পড়াশোনা করতে পারিস না বলে তোর বাবা আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছে তোকে? একটু পরিষ্কার করে বল না। আমি আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমি প্রত্যেক বছর প্রথম হতাম। আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু কয়েকদিন আগে আমার পুরানো স্কুলটা সরকারি থেকে প্রাইভেট হয়ে গেছে। আগে আমাদের স্কুলে আমার কোনো মাহিনা দিতে হতো না, এখন ওরা হাজার হাজার টাকা মাহিনা চাইছে। আমার বাবা তো অত টাকা মাহিনা দিতে পারবে না, তাই আর স্কুলে আমি পড়তেও পারবো না। ও, তুই আমাদের স্কুলে ভর্তি হবি বলে আমার বাবার কাছে বলতে এসেছিস, তাই না? তুই আমাদের স্কুলে ভর্তি হলে কিন্তু খুব মজা হবে। এভাবেই অদ্রিজা এবং রাতুল নানান রকম কথা বলতে থাকে। রাতুল অত কিছু না ভাবলেও অদ্রিজা রাতুলকে তাদের স্কুলে পড়া নিয়ে অনেক কিছু ভেবে ফেলে। এই বই পোকাটা আমাদের স্কুলে ভর্তি হলে পরীক্ষার সময় ওর খাতা দেখে দেখে লিখে আমি শুধু পাস করব না, প্রথমও হতে পারবো। যে করেই হোক বাবাকে ম্যানেজ করতেই হবে, যেন বাবা রাতুলকে আমাদের স্কুলে, আমাদের ক্লাসে, আমাদের সেকশনেই ভর্তি করায়। এই সমস্ত কথা ভেবে অদ্রিজা দৌড়ে দৌড়ে তার বাবার ঘরে যায় মোহনবাবুর সাথে তার বাবা কি আলোচনা করছে সেটা শোনার জন্য। সেখানে গিয়ে অদ্রিজা এটা দেখে অবাক হয় যে তার বাবা সমরেশ বাবু মোহনবাবুর প্রস্তাবে রাজি হচ্ছে না। তার বাবা বিনামূল্যে রাতুলকে তাদের স্কুলে ভর্তি করানোর আবেদন খারিজ করে দিয়েছে। একটু দেখুন না বাবু, যদি হয়। আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো, এই দেখুন ওর গত বছরের রেজাল্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার টাকা পয়সার অভাবের জন্য আমার এত মেধাবী ছেলেটা অশিক্ষিত হয়ে যাবে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তুই এতদিন আমার বাড়িতে কাজ করলি, তারপর কিছু না বলে কাজ ছেড়ে চলেও গেলি, এখন আমার নিজের দরকারে ফিরে এসে বলছিস যে তোকে সাহায্য করতে? তোর মতো বিশ্বাসঘাতকতাকে আমি কেন সাহায্য করব? আমি সারা জীবন আপনার বাড়িতে বিনামূল্যে কাজ করে দেবো, শুধু বিনামূল্যে আমার ছেলেটার পড়াশোনার ব্যবস্থা করে দিন বাবু। তুমি মোহন কাকুর কথা শুনে নাও না বাবা, কাকু তো বলছে ফ্রিতে কাজ করে দেবে, তার মানে আমাদের কাজের লোকের মাহিনা বেঁচে যাবে। কাকু যখন আমাদের টাকা বাঁচাচ্ছে তুমিও কাকুর টাকা বাঁচিয়ে দাও, আর রাতুলকে আমাদের ক্লাসে ভর্তি করে দাও, আমাদের সেকশনেই ভর্তি করাবে। কিন্তু নিহাত আমার মেয়ে বললো বলে, না হলে তোর কথাই আমি কখনোই তোর ছেলেকে এত বড় সুযোগ দিতাম না। সমরেশ বাবুর এই কথাতে মোহন বাবু যতটা না বেশি খুশি হয় তার থেকেও বেশি খুশি হয় অদ্রিজা, কারণ এবার সে ইচ্ছে মতো রাহুলের খাতা দেখে লিখতে পারবে, আর রাতুলের ঘাড়ে কৃতজ্ঞতার বোঝা চাপিয়ে কিভাবে তাকে দিয়ে কাজ আদায় করতে হয় এই সমস্ত কিছুর ছকও অদ্রিজা অনেক আগেই কষে ফেলে।
দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। রাতুল অদ্রিজা স্কুলে তাদের ক্লাসে তাদের সেকশনে ভর্তি হয়। বেশ কয়েকদিন ক্লাস করার পরেই তাদের পরীক্ষা চলে আসে। পরীক্ষার হলেও অদ্রিজা একেবারে রাতুলের পাশের বেঞ্চেই বসে এবং রাতুলের খাতা দেখে নিজের খাতায় লিখতে থাকে। সময় মতো তাদের পরীক্ষা শেষ হয়ে যায়। তুই আমার দেখে দেখে সবকিছু লিখলি কেন? তুই নিজে বাড়ি থেকে পড়াশোনা করে আসিসনি? কালকেও তুই যদি ভাবে আমার থেকে দেখে দেখে লিখিস, আমি কিন্তু ম্যাডামকে বলে দেব। আমার কথাই তুই যে এই স্কুলে ভর্তি হয়েছিস সেটা বোধহয় তুই জানিস না। আমার বাবা তো প্রথমে তোর বাবাকে না করে দিয়েছিল। আমি বাবাকে বাধ্য করেছি তোকে আমাদের স্কুলে ভর্তি করার জন্য। কৃতজ্ঞতা স্বীকার বলেও তো একটা ব্যাপার আছে। আমি তো তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শুধু পরীক্ষার সময় আমার দেখে লিখিস না। আমরা কে কতটা ভালো করে পড়াশোনা করেছি সেটা জানার জন্যই তো পরীক্ষা নেওয়া হয়। আমার থেকে যদি দেখে দেখে লিখিস, আমাদের স্যার ম্যাডামরা কি করে বুঝবে যে তুই পড়াশোনা করেছিস কিনা? আমাকে এসব জ্ঞান দিতে আসিস না রাতুল। এই স্কুলটা আমার বাবার। তুই যদি আমাকে পরীক্ষার সময় দেখে দেখে লিখতে না দিস, তাহলে আমি তোর এমন অবস্থা করব যে এই গ্রামে কেন আর কোন স্কুলে তুই আর কোনোদিনও চান্স পাবি না। ঠিক আছে, তুই বাড়ি থেকে কিছুটা অন্তত পড়ে আসিস। যেগুলো পারবি না আমি কথা দিচ্ছি তোকে সব কটা দেখাবো। আজ বাড়িতে গিয়ে আমি বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাব। আজকে তো আমার কোনো মতেই পড়া হবে না। তুই কিন্তু ভালো করে কালকে পড়ে আসবি। আমি গেলাম। এই বলে অদ্রিজা সেখান থেকে চলে যায়। রাতুল কিছুতেই বুঝে উঠতে পারে না অদ্রিজাকে সে কিভাবে আটকাবে। পরের দিনের পরীক্ষাতেও অদ্রিজা একইভাবে রাতুলের খাতা দেখে দেখে পরীক্ষায় লেখে। এইভাবে সবকটা পরীক্ষাতেই একই জিনিস চলতে থাকে। কিছুদিনের মধ্যে তাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে আসে। খুব অদ্ভুতভাবে সেই পরীক্ষায় রাতুল প্রথম হয়। রেজাল্টের পরে রাতুল যতটা না প্রশংসা পায়, তার থেকে অনেক বেশি প্রশংসা পায় অদ্রিজা। বাহ অদ্রিজা, তুমি তো দারুণ ভালো রেজাল্ট করেছো। আমি তোমাকে বারবার বলতাম না যে তুমি যদি মন দিয়ে পড়ালেখা করো তাহলে তুমি আবার আগের মতো প্রত্যেক বছর ক্লাসে প্রথম হতে পারবে। মিললো তো আমার কথা? কিন্তু আমার একটু আনন্দ হচ্ছে না। আমি যদি প্রথম হতে পারতাম তাহলে আমার বেশি আনন্দ হতো। পরের বার আমি প্রথম হয়েই দেখাবো। এবার দ্বিতীয় হওয়ার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো অদ্রিজা কত সুন্দরভাবে নিজের সমস্ত ভালো লাগা খারাপ লাগাকে ত্যাগ করে কত ভালো করে পড়াশোনা করছে। অদ্রিজা যদি এভাবেই পড়াশোনা করতে থাকে তাহলে ক্লাসে ওঠার পরীক্ষায় ওকে প্রথম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সুরভি ম্যাডাম এবং অদ্রিজার কথা শুনে রাতুল মনে মনে প্রচন্ড রেগে যায়। সে ঠিক করে যে যেভাবেই হোক সে অদ্রিজাকে শিক্ষা দিয়েই ছাড়বে, যাতে অদ্রিজা বুঝতে পারে নিজে পড়াশোনা না করে এলে কেউ কখনো ভালো রেজাল্ট করতেই পারে না। এসব নানান রকমের কথা ভাবতে ভাবতে রাতুল বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে কয়েক মাস কাটে। অদ্রিজাদের ক্লাসে ওঠার ফাইনাল পরীক্ষার দিন এগিয়ে আসে। পরীক্ষার কয়েকদিন আগে অদ্রিজা রাতুলকে ডেকে তার সঙ্গে কথা বলে। তো যা যা দরকার বই খাতা পেন্সিল সব আমাকে বলবি, আমি এনে দেব। তুই শুধু ভালো করে পড়াশোনা কর, আমি যেন এবারে প্রথম হতে পারি। প্রথম তোকে আমি হওয়াচ্ছি। তোর যদি অন্তত দুটো সাবজেক্টে লালকালি না ফেলাতে পেরেছি তবে আমার নামও রাতুল নয়। আমার বাবা দিনরাত ফ্রিতে তোদের বাড়িতে কাজ করছে আর তুই ফ্রিতে আমার থেকে আমার পড়ার ভাগ নিবি? কিছুতেই না। অদ্রিজার সঙ্গে কথা বলে রাতুল সেখান থেকে চলে যায়। তাদের বার্ষিক পরীক্ষার দিন এসে উপস্থিত হয়। প্রথম পরীক্ষার দিন অদ্রিজার অ্যাডমিট কার্ড খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সে প্রায় 1 ঘন্টা দেরি করে স্কুলে আসে। যেহেতু সে স্কুলের মালিকের মেয়ে, তাই সে দেরি করে আসলেও তাকে কেউ কিছু বলে না। এই রাতুল, তোর খাতা দে। প্রথম পরীক্ষার দিন কি যে সমস্যা হলো উপরবেলায় জানে। দে আর দেরি করিস না, আমাকে এখনই দেখে দেখে সব টুকতে হবে। এভাবে প্রায় সব পরীক্ষা শেষ হয়ে শুধুমাত্র অঙ্ক পরীক্ষাটাই বাকি ছিল। রাতুল অঙ্কে প্রচন্ড ভালো। 100 নম্বরের অঙ্ক করতে তার 1 ঘন্টাও সময় লাগতো না। আর সেই দিনও অদ্রিজাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল বলে অদ্রিজা স্কুলে আসতে প্রায় 40-50 মিনিট দেরি হয়। ক্লাসে এসেই সে রাতুলের খাতা দেখে দেখে লিখতে থাকে। সব পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট বেরোলে রাতুল আবার পরীক্ষায় প্রথম হয় আর অদ্রিজা দুটো বিষয়ে ফেল করে। এর ফলে অদ্রিজার বাবা সমরেশ বাবু প্রচন্ড লজ্জিত বোধ করে। এটা কিভাবে সম্ভব? আমি তো রাতুলের খাতা দেখেই লিখেছিলাম, তাহলে ও প্রথম হলো আর আমি ফেল করলাম কিভাবে? এই রাতুল, তুই কি করেছিস? সত্যি করে বলতো।
তুই তো নিজেই বললি যে তুই আমার খাতা থেকে দেখে লিখেছিস, তাহলে তোর তো প্রথম হওয়ার কথা। তোর খাতা তো আর আমি চেক করিনি যে আমি তোকে নিজে থেকে ইচ্ছা করে ফেল করাবো। তুই ভুল লিখেছিস তাই ফেল করেছিস। এই কারণেই বাড়িতে ভালো করে পড়তে হয়। কারোর খাতায় কিছু লেখা দেখলি আর সেটাই দেখে দেখে টুকে দিলি, একবার তো যাচাই করার প্রয়োজন মনে করলি না সেটা ঠিক কিনা ভুল। রাতুলের কথা শেষ হতেই অদ্রিজার বাবা মা তাকে বকতে বকতে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা সবাই চলে গেলে তাদের স্কুলের অন্যান্য ছেলে মেয়েরা রাতুলকে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে সে কিভাবে নিজে প্রথম হয়ে অদ্রিজাকে শিক্ষা দিতে পেরেছে। ও যেই দুদিন লেট করে পরীক্ষা দিতে এসেছে সেই দুদিন আমি ওকে লেট করিয়েছি। প্রথম দিন ওদের বাড়িতে গিয়ে ওর অ্যাডমিট কার্ড লুকিয়ে রেখেছিলাম, আর তারপরের দিন ওদের গাড়ির চাকা পাংচার করে দিয়েছিলাম। ও যতক্ষণ এসেছে ততক্ষণে আমি আসল প্রশ্নের উত্তর লিখে সেই খাতা আমার ডেস্কের তলায় রেখে দিই। ওই স্কুলে আসার পরে আমি খাতার মধ্যে সমস্ত প্রশ্নের ভুলভাল উত্তর লিখতে থাকি, আর ওই স্কুলে এসে আমার দেখে দেখে সব ভুলভাল উত্তরই লেখে। আর আমি ঠিক সুযোগ বুঝে আসল খাতাটাই ম্যাডামের কাছে জমা দিয়ে আসি, আর এইভাবেই আমি প্রথম হয়েছি, আর ও ফেল করেছে। তাদের ক্লাসের বন্ধু বান্ধবরা রাতুলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। রাতুল এখন সবার পছন্দের স্টুডেন্ট হয়ে ওঠে। তাকে স্কুল থেকে স্কলারশিপ দেওয়া হয় পড়াশোনা করার জন্য। তাই রাতুলের মাহিনা মুকুব করার জন্য মোহন বাবুকে আর সমরেশ বাবুদের বাড়িতে বিনা পয়সায় কাজ করতে হয় না। এত কিছুর পর অদ্রিজা শিক্ষা পেয়ে যায়। এখন সে সময় নষ্ট না করে আবার আগের মতো মন দিয়ে পড়াশোনা করা শুরু করে।